একটা ওয়েবসাইট গুগল ক্রল করছে, গুগলে ইন্ডেক্স আছে কি ইন্ডেক্স নাই। এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো আপনি একটা ওয়েবসাইটের আগে এখানে সাইট ডট কোলন দিবেন। কোলন দেওয়ার পরে আপনি ওয়েবসাইটটাকে এখানে পেস্ট করে দিবেন। এই ওয়েবসাইটটা এখানে যদি ইন্ডেক্স থাকে তাহলে দেখাবে যে এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে, এবং যদি না ইন্ডেক্স থাকে তাহলে এখানে বলবে ট্রাই গুগল সার্চ কনসোল টু ইন্ডেক্স দিস পেজ। এখন হৃদয় ভাই প্রশ্ন আসে, গুগল সার্চ কনসোল জিনিসটা কি এবং গুগল সার্চ কনসোল ইন্ডেক্সিং এর জন্য কিভাবে কাজ করে, এটা আমরা পড়ে আসতেছি। প্রথম কয়েকটা প্রশ্ন আপনারা সলিউশন পাইছেন? প্রথম কয়েকটা প্রশ্ন যে ক্রলার জিনিসটা কি, গুগল কিভাবে ক্রল করে এসে একটা ওয়েবসাইটে লিংক টু লিংক, পেজ টু পেজ সে ভিজিট করে, ভিজিট করার পরে সে এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট অলরেডি ইন্ডেক্স করা আছে, হতে পারে না? আপনার ওয়েবসাইটে অলরেডি ইন্ডেক্স করা আছে এবং আমরা আমাদের ওয়েবসাইটে অলরেডি যদি একটা পেজ ইন্ডেক্স হয়ে থাকে বা একটা কন্টেন্ট ইন্ডেক্স হয়ে থাকে, আমরা এটাকে কি বলি বলেন তো? আমরা এটাকে কি বলি? আমরা অবশ্যই এইটাকে বলি হলো গুগল, ঠিক আছে? এটাকে বলি এক্সিস্টিং কন্টেন্ট। কেমন? এটাকে এক্সিস্টিং কন্টেন্ট বলি। এখন এই এক্সিস্টিং কন্টেন্টে যদি ওকে, আপনি যদি এক্সিস্টিং কন্টেন্ট থাকে, এক্সিস্টিং কন্টেন্ট যদি থাকে তাহলে আপনি এক্সিস্টিং কন্টেন্ট মাঝে মধ্যে আপডেট করবেন না? মাঝে মধ্যে হতে পারে না ২ থেকে ৪ টা লাইন এড করছেন। এখন এই যে আপডেট করছেন, আপডেট করার পরেও কিন্তু এই আপডেট ইনফরমেশনটা নেওয়ার জন্য বা আপডেট ইনফরমেশনটা গুগলের ডাটাবেজে নেওয়ার জন্য আবার ক্রলার আসবে। তাহলে ক্রলার কখন কখন আসে? ক্রলার আসে হলো একটা নতুন ওয়েবসাইটের জন্য, একটা এক্সিস্টিং কন্টেন্ট যখন আপডেট হয় তখনও কিন্তু ক্রলার আসে। এতটুকু জিনিস বুঝাইতে পারছি? এখন এই যে ক্রলার আসে, ক্রলার আসার পরে যে ডাটাবেসটা সংগ্রহ করে, এই ডাটাবেসটাকে কিন্তু গুগলের ভাষায় বলা হয় কেফেইন। কি বলা হয়? কেফেইন। মনে রাখেন, ইন্টারভিউতে যখন টপ লেভেলের কোনো ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, হোয়াট ইজ ক্যাফেইন। গুগলের ক্রলার এসে একটা নতুন অথবা একটা পুরাতন ওয়েবসাইটের যখন আপডেট ইনফরমেশন নিয়ে যায় এবং এই ডাটাবেসটা তার কাছে স্টোরেজ করে, তাকে বলা হয় ক্যাফেইন। কেমন? ক্যাফেইন বুঝেন না? এটা বলা হয়, ঠিক আছে, ক্যাফেইন বলা হয়। ওকে, এতটুকু বুঝাইতে পারছি? আরে আজিজ ভাই, আমি বুঝি না জুম করব কেন? আপনার স্ক্রিন শুটু দেখায়, তার কারণ আপনি আমাকে পিন করে রাখেন নাই। অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিচ্ছি ভাই, বিশ্বাস করেন, অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিচ্ছি, কারণ ফ্লো হারাই ফেলবেন। জুম করলে ভালো হয়। জুম আপনি আমাকে যদি এইভাবে পিন করেন, এইভাবে পিন করলে স্ক্রিনটা বড় হয়ে আসবে। ওকে, এতটুকু বুঝাইতে পারছি? যখন একটা ওয়েবসাইটে নতুন অথবা পুরাতন কন্টেন্ট আপডেট হয়, এই আপডেটেড ডাটাবেসটাকে বলা হয় কেফেইন, সরি। এখন দেখেন কিভাবে আসলে সার্চ ইঞ্জিনটা ইন্ডেক্স করে। হৃদয় ভাই, কিভাবে একটা সার্চ ইঞ্জিন একটা পেজকে ইন্ডেক্স করে? ধরে নিলাম আমার একটা নতুন ওয়েবসাইট, ধরেন এসইও এজেন্সি টিম, এইরকম একটা ওয়েবসাইট আমি ডাটাবেজে এক্সপ্লোর করলাম, বা এটা ডোমেইন হোস্টিং কিনে আমি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিলাম। কন্টেন্ট দেওয়ার পরে এই যে নতুন এক্সপ্লোরার কন্টেন্ট আসছে, এই কন্টেন্টে গুগলের রোবট অটোমেটিক ভাবেই আসবে। আপনাকে তাকে ডেকে আনতে হবে না, গুগলের রোবট অটোমেটিক ভাবেই আসবে। এখন আসার পরে আপনার এই কন্টেন্টটাকে সে দেখবে, জানবে এবং পড়বে। পড়ার পরে কিন্তু যদি কন্টেন্টটা কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু অটোমেটিক ভাবেই এই কন্টেন্টটাকে সে ইন্ডেক্স করে নেবে। প্রশ্ন হলো হৃদয় ভাই, এই যে নতুন ওয়েব পেজটা আছে, আমরা যেভাবে দেখি
গুগলের রোবট কি ঠিক একইভাবে দেখে? প্রশ্ন হলো না, গুগলের রোবট এইভাবে দেখে না। আপনি যদি কন্ট্রোল ইউ প্রেস করেন অথবা আপনি যদি ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি দেখতে পারবেন আপনার একটা কন্টেন্টকে গুগলের রোবট এইভাবে পড়ে। ঠিক আছে? এইভাবে পড়ে, এবং এইভাবে পড়ার পরে দেখেন এখানে আমাদের একটা ট্যাগ থাকে। আমাদের এই ট্যাগটাকে বলা হয় মেটা ট্যাগ, এবং এই ট্যাগের নাম হলো রোবটস ট্যাগ। আমরা এটাকে বলে দেই যে ইন্ডেক্স করার জন্য। দেখছেন, আমরা কিন্তু এখানে মেটা রোবটস ট্যাগ আছে, এই মেটা রোবটস ট্যাগে আমরা বলে দেই যে তুমি এটাকে ইন্ডেক্স করো এবং এটাকে তুমি ফলো করো। বাট আমরা কিন্তু এই কোডটাকে লিখতে পারি না। আমরা কি কেউ কোড লিখতে পারি? আমরা কিন্তু জানি robots.txt robots.txt নামে একটা টেক্সট আছে, যেইটা যেইটা গুগলের ইন্ডেক্সিংটাকে মেইনটেইন করে, ঠিক না? তাহলে বলেন ক্রলিং এর জন্য প্রথম শর্ত কি? ক্রলিং এর জন্য প্রথম শর্ত হলো যে আপনার যে ক্রলার আছে, আপনার যে robots.txt-টা আছে, এইটাকে আপনার লিখতে হবে। এখন হৃদয় ভাই, আমি তো লিখতে জানি না। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের কিছু এসইও প্লাগইন আছে। আমরা এসইও প্লাগইনের নাম শুনছি কখনো? এসইও প্লাগইনের নাম শুনছি। ইয়োস্ট এসইও, র্যাঙ্কমেট এসইও এবং অল ইন এসইও এই robots.txt-টাকে অটোমেটিক ভাবেই লিখে দেয়। বুঝাইতে পারছি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এটা ইনস্টল করতে পারি না। যদি ইনস্টল করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ভাবেই আমাদের লিখে দেয়। তাহলে হৃদয় ভাই, একটা নতুন ওয়েবসাইটের জন্য আমাকে কি করতে হবে? নতুন ওয়েবসাইট হলে আপনি কি করবেন? প্রথমে দেখবেন এই ওয়েবসাইটের আগে সাইট ডট কোলন দিয়ে এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা। ঠিক আছে? যদি ইন্ডেক্স থাকে তাহলে ভালো, আপনার নতুন করে ক্রলিং অথবা ইন্ডেক্সিং এর জন্য কিছু করতে হবে না। যদি ইন্ডেক্স না থাকে তাহলে আপনার প্রথম সমস্যা কি ধরবেন? প্রথম সমস্যা হয়তোবা robots.txt-টাকে এলাও দেওয়া নাই। ঠিক আছে? হয়তোবা এলাও দেওয়া নাই। যদি এলাও দেওয়া থাকতো তাহলে কিন্তু robots.txt-টা এই পেজ পর্যন্ত আসতো। এখন একটা সহজ পদ্ধতি হলো, আপনি যদি ওয়ার্ডপ্রেসে ইয়োস্ট অথবা র্যাঙ্কমেট, আরে সঞ্জিত ভাই আসতেছে, ইয়োস্ট অথবা র্যাঙ্কমেট অথবা আপনার অল ইন এসইওটাকে ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু আপনি অটোমেটিক ভাবে সেট করতে পারবেন। তাহলে হৃদয় ভাই, আমরা কিভাবে চেক করব যে আমার robots.txt-টা একটা ওয়েবসাইটে আছে কিনা? ঠিক না? একটা robots.txt-টা আমার ওয়েবসাইটে আছে কিনা এইটা দেখার জন্য আপনি কি করবেন? জাস্ট আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, তারপরে আপনি এইখানে লিখবেন robots robots.txt লিখে যখন এন্টার প্রেস করবেন তখন দেখেন এখানে কিছু কোড আছে। আমরা শুধুমাত্র এই কোডটাকে জেনে রাখবো। ঠিক আছে? আমরা শুধুমাত্র এই কোডটাকে জেনে রাখবো। এই জেনে রাখার মানে হলো, দেখেন এখানে ইউজার এজেন্ট আছে। এই ইউজার এজেন্ট স্টার মানে হলো পৃথিবীর যতগুলা সার্চ ইঞ্জিন রোবট আছে আমি তাকে এলাও করে দিছি, বা আমি এখানে বলে দিছি যে তুমি আমার ওয়েবসাইটটাকে ক্রল করতে পারবা। এখানে দেখেন ডিসএলাও এন্ড এলাও নামে দুইটা বাটন থাকে। একটা বাটন ডিসএলাও মানে হলো আমি robots.txt-টাকে কোন স্পেসিফিক পেজ ক্রল করতে দিব অথবা কোন স্পেসিফিক পেজ ক্রল করতে দিব না। এখন আমার ডব্লিউপি অ্যাডমিন পেজটা মানে হলো আমার ইউজার, যেটা দিয়ে আমি লগ ইন হই। এখন ডব্লিউপি অ্যাডমিনটাকে আমি কিন্তু ডিসএলাও করে রাখছি। আমি বলে দিছি যে তুমি এই পেজটাকে ক্রল কইরো না, এবং এখানে দেখেন আমি এলাওতে বলে দিচ্ছি যে ডব্লিউপি অ্যাডমিন ajax.php, মানে এই পেজ ছাড়া তুমি বাকি সব পেজকে ইন্ডেক্স করতে পারবা। এখন আমরা robots.txt মানে কি বুঝি? যে আমার স্পেসিফিক কোনো পেজ বুঝতে হবে না, ajax কি বুঝতে হবে না, জাস্ট বলেন যে বুঝেন যে robots.txt দিয়ে আমি এলাও করতে পারি, আমি ডিসএলাও করতে পারি। এখন আমার অনেকগুলা পেজ আছে, আমি এই দুইটা কোডের মাধ্যমে কিন্তু রোবটসকে বলে দিতে পারি
কোন পেজ ইন্ডেক্স করবে, কোন পেজ ইন্ডেক্স করবে না। প্রশ্ন হলো প্র্যাকটিক্যালি কিভাবে করব, প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে করব, আজকে শুধু বুঝে নেন, ঠিক আছে? তাহলে রুবর্চর টেক্সটিটা মাথার মধ্যে ঘুরাইতে পারছি, রুবর্চর টেক্সটি মাথার মধ্যে ঢুকাইতে পারছি যে এইটা দিয়ে আমি অ্যালাউ করতে পারি, এইটা দিয়ে আমি ডিসঅ্যালাউ করতে পারি, এইটা আমি কিভাবে চেক করব, এবং এইটা কিভাবে অ্যালাউ করে কিভাবে ডিসঅ্যালাউ করে, এবং এইটা কিভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে? এবং এইটা কিন্তু আমি সেট আপ করি নাই, এইটা আমাকে র্যাঙ্ক ম্যাথ অথবা ইউজড এসইও যে প্লাগইনটা আমার ওয়েবসাইটে ইনস্টল করা আছে সে আমাকে বলে দিছে। এখন robots.txt টা হলো, ঠিক আছে, ডব্লিউপি অ্যাডমিন আপনার পার্সোনাল পেজ ভাই, ডব্লিউপি অ্যাডমিন হলো পার্সোনাল পেজ, কেমন? ডব্লিউপি অ্যাডমিন হলো আপনার লগইন অ্যাক্সেস, ঠিক আছে? এই জন্য এটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া, ঠিক আছে? এন্ড এজাক্স মানে হলো এখানে হলো এই ডব্লিউপি অ্যাডমিন পেজ ছাড়া যতগুলা পেজ আছে সবগুলা তুমি করো, এবং এখানে দেখেন অ্যালাউ এ একটা কথা লেখা আছে। তার আগে একটা জিনিস বলে নি, তাহলে ভাই robots.txt ফাইলটা কোথায় থাকে? robots.txt ফাইলটা থাকে হলো একটা ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে। আপনাদের কোয়েশ্চেন করবে দুইটা, আমি কিন্তু ক্লাসের পরেই আপনাদের কোয়েশ্চেন করব। robots.txt টা কোথায় থাকে? যে কোনো ইন্টারভিউতে কোয়েশ্চেন করবে, যেগুলো বড় বড় এজেন্সি আছে, আপনার রুট ডিরেক্টরি থাকে, রুট ডিরেক্টরি, রুট ডিরেক্টরি, রুট ডিরেক্টরি তাহলে কোথায় থাকে? আরে সামি ভাই, এগুলা দেখাবো ভাই, রুট ডিরেক্টরিটা কোথায় থাকে? রুট ডিরেক্টরি মানে হলো মেইন ফাইলে থাকে, মেইন যে আপনার ফাইল আছে। এখন এই মেইন ফাইলটা থাকে হলো আপনার ওয়েবসাইট যেখান থেকে বিল্ড আপ করা হয়েছে। এখন আমাদের ওয়েবসাইটের যেখান থেকে আমরা ডোমেইন এন্ড হোস্টিং কিনি না, যেখান থেকে আমরা ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কিনি, ওই সার্ভারে থাকে, ঠিক আছে? এত কিছু বুঝতে হবে না। আপাতত আমি এই কনসেপ্টটা কার কার মধ্যে ক্লিয়ার করতে পারছি এবং কার কার মধ্যে ক্লিয়ার করতে পারি নাই আমাকে বোঝান। আপনারা জানেন তো robots.txt ফাইল জিনিসটা কি? robots.txt ফাইল জিনিসটা কি বুঝেন? একটা সেকেন্ড হোল্ড করেন, আমি জাস্ট আমার ল্যাপটপটা চার্জে দিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। এতটুকু বুঝাইতে পারছি যে robots.txt জিনিসটা কি? robots.txt বলতে বোঝায় এতবার করে, পুরো জীবনে তো আরো টিচার দেখবেন, এতবার করে আর জীবনে বোঝাবে না, ঠিক আছে? এইভাবে বোঝাবে না, নাদান বাচ্চা হলে তো ইন ফিউচার করতে পারবেন না, ঠিক আছে? So, প্রথম কথা হলো robots.txt, হৃদয় ভাই কি robots.txt মানে হলো আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের কোন কোন ফাইল গুগল ইন্ডেক্স করতে পারবে এবং কোন কোন ফাইল গুগল ইন্ডেক্স করতে পারবে না, এটার পারমিশন দেওয়া। robots.txt ফাইল বলতে বোঝায় যে আমার ওয়েবসাইটে গুগল এসে ক্রল করতে পারবে কি পারবে না এইটার একটা ধারণা দেওয়া বা এটার একটা ইনস্ট্রাকশনস দেওয়া। এখন এখানে robots.txt ফাইলকে দুই ভাবে ম্যানেজ করা যায়, একটা হলো অ্যালাউ, একটা হলো ডিসঅ্যালাউ। অ্যালাউ মানে হলো রোবট আমার কোন কোন ফাইলকে ইন্ডেক্স করতে পারবে, কোন কোন ফাইলকে ইন্ডেক্স করতে পারবে না। এতটুকু বুঝতে পারছেন? এই 3 লাইন robots.txt সম্পর্কে, এই 3 লাইন বুঝতে পারছেন? রোবটস হলো আমাদের ওয়েবসাইটে এসে ক্রল করে প্রতিটা পেজ, এবং যদি আমি অ্যালাউ করি তাহলে ইন্ডেক্স করতে পারে, আর যদি অ্যালাউ না করি তাহলে ইন্ডেক্স করতে পারে না। robots.txt ফাইলটা দেখতে হয় এখানে আপনার domain.robots.txt। এখন দেখেন robots.txt যখন একটা ওয়েবসাইটে আসে, সে কিন্তু পুরো ওয়েবসাইটের কোড দেখে কনফিউজড হয়ে যায় কোন ফাইলটা সে ক্রল করবে, কোন ফাইলটা সে ক্রল করবে না। ধরেন আমার ওয়েবসাইটে অনেক ধরনের পেজ আছে, ঠিক আছে, অনেক ধরনের পেজ আছে, এখন সে কনফিউজড হয়ে যায় কোনটা আমার ওয়েব পেজ, কোনটা আমার ব্লগ পেজ, কোনটা আমার অ্যাবাউট পেজ, একটা কনফিউশনে পড়ে যায়। এখন এই কনফিউশনে না পড়ার জন্য
আমার ওয়েবসাইটের আমি একটা ম্যাপ ক্রিয়েট করে ফেলি। ধরেন আমি কি করি, আমি আমার ওয়েবসাইটের একটা ম্যাপ ক্রিয়েট করে এইরকম ভাবে রেখে দেই যে আমার যতগুলা পেজ আছে আমি সব পেজগুলাতে এখানে সাজায় রাখলাম, আমার যতগুলা পোস্ট আছে আমি পোস্টগুলাতে এইভাবে সাজায় রাখলাম। এখন যখন একটা robot.txt আমার ওয়েবসাইটে আসবে, সে আসার পরে খুঁজবে যে আমার ওয়েবসাইটের কোনো একটা ম্যাপ আছে কিনা। এই ওয়েবসাইটের ম্যাপকে সহজ ভাষায় বলা হয় সাইট ম্যাপ। এবং আমরা সাইট ম্যাপে কি করি, গুগলের রোবটের ক্রোলিং এর সুবিধার জন্য বা ক্রোল করার সুবিধার জন্য একটা ওয়েবসাইটে তার পেজ গুলাকে আলাদা করে রাখি এবং পোস্ট গুলাকে আলাদা করে রাখি, যেন রোবট আমার ওয়েবসাইটে এসে পেজ গুলাকে আলাদাভাবে ইন্ডেক্স করতে পারে এবং পোস্ট গুলাকে আলাদাভাবে ইন্ডেক্স করতে পারে। সেজন্য এলোপাথারি আমার ওয়েবসাইটের এই পেজ ওই পেজ এইভাবে নাড়াচাড়া না করে যেন একটা সুন্দর ম্যাপ পেয়ে যায় এবং সে যেন স্যাটিসফাইড হয়ে যায়। যখন সে আমার সাইট ম্যাপ দেখে স্যাটিসফাইড হয়ে যায় তখন আমার প্রসেসটা ইজি হয়ে যায়। বুঝাইতে পারছি সাইট ম্যাপ জিনিসটা কি? সাইট ম্যাপ জিনিসটা বুঝাইতে পারছি? সাইট ম্যাপ হলো robots.txt এর ক্রোলিংটাকে সহজ করার জন্য আমি আমার ওয়েব পেজের পেজগুলাকে আলাদা করে নেই, পোস্টগুলাকে আলাদা করে নেই, যেন সে ইজিলি আমার পেজকে ইন্ডেক্স করতে পারে। ট্যুর গাইড, ভেরি গুড আতিক ভাই, ট্যুর গাইড। বুঝাইতে পারছি? এখন ক্রোলিং আর ইন্ডেক্সিং জিনিসটা বুঝতে পারতেছেন? ক্রোলিং আর ইন্ডেক্সিং হলো অল অ্যাবাউট রোবটস কে স্যাটিসফাইড করা, অল অ্যাবাউট রোবটস কে স্যাটিসফাইড করা, যেন রোবট আমার ওয়েবসাইট পর্যন্ত আসতে পারে, আমার পেজগুলাকে ক্রিয়েট করতে পারে। এতটুকু আমি কি শিওর বুঝাইতে পারছি? এখন সাইট ম্যাপটা কে ক্রিয়েট করে দেয় ভাই, কিভাবে ক্রিয়েট করে? প্রশ্ন এটা না? প্রশ্ন এইটা না? কে ক্রিয়েট করে দেয় ভাই, কিভাবে ক্রিয়েট করে দেয়? ওই যে আপনি আপনার একটা এসইও প্লাগইন ইনস্টল করছিলেন, ইয়োস র‍্যাঙ্ক মথ এআই এসইও, এবং ওয়ার্ডপ্রেস কিন্তু নিজেও আপনাকে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? এখন ভাই আমরা সাইট ম্যাপটা কিভাবে চেক করব? আপনি যদি আপনার ওয়েবসাইটে গিয়ে sitemap.xml দেন, ঠিক আছে, sitemap.xml দেন, দিয়ে যখন এন্টার প্রেস করেন তখন এইখানে দেখেন আপনার সাইট ম্যাপটা ওপেন হয়ে যায় এবং এখানে বলছে আমার সাইট ম্যাপটা, আমি বুঝাই দিচ্ছি, এক্সএমএল মানে বোঝাই। এখানে দুই ধরনের থাকে, একটা হলো এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ সাইট ম্যাপ, যেটা আমরা ইউজারদের জন্য, বাট রোবটদের জন্য স্পেশালি যে সাইট ম্যাপ ক্রিয়েট করা হয় এই সাইট ম্যাপকে বলা হয় কিন্তু এক্সএমএল সাইট ম্যাপ। বুঝাইতে পারছি? এখন আপনি কিভাবে চেক করবেন? এখন ধরেন রোবট কি করবে, রোবট এসে এই ফাইলটাকে ইন্ডেক্স করবে, ঠিক আছে, এইখানে চলে আসবে। আমরা এই ফাইলটা আগেও দেখছি, আমরা যখন robots.txt চেক করছি, দেখেন robots.txt এসে কি করবে, মজার কাহিনী দেখেন, জাস্ট আপনি বুঝে নেন। এখন robots.txt আমার ওয়েবসাইটে আসবে, উদ্দেশ্য আমার ওয়েবসাইট ইন্ডেক্স করা, ঠিক আছে। ও আমি বানান ভুল করছি, রোবটস আর ও বিওটি robots.txt আমার ওয়েবসাইটে আসলো। আসার পরে দেখেন এখানে আমি তার জন্য প্লেট সাজায় রাখছি যে বাবা তুমি এখানে চলে যাও। এখন সে এইখানে যায়, যাওয়ার পরে দেখে যে এইরকম ভাবে আমি তার জন্য সুন্দর করে সাইট ম্যাপ ক্রিয়েট করে রাখছি এবং এখানে বলা হচ্ছে দিস এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটেড বাই র‍্যাঙ্কমেথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। আপনাকে করতে হবে না, এটা র‍্যাঙ্কমেথই আপনাকে করে দিবে। It is what search engine like Google used to crawl and recrawl. Crawl মানে হলো একবার ক্রল করছে আবার রিক্রল করার জন্য আসবে। এবং আপনি দেখেন এইখানে যখন আসার পরে গুগল যখন এইখানে আসবে, আসার পরে আমার যতগুলা পোস্ট আছে, এই যে দেখেন লোকাল এসইও, নিউক্যাসল, মেলবোর্ন এসইও, দেন এই যে আমার যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্ট সে এইভাবে চেক করবে এবং 17টা পোস্ট আছে, যদি দেখে যে আমার এই পোস্টটা ইন্ডেক্স করার মতো তাহলে সে ইন্ডেক্স করে নিবে। দিস ইজ দ্য প্রসেস। মজার না? প্রসেস বুঝতে পারছেন? রোবটস কে অ্যালাউ করছি, সাইট ম্যাপটা তার মুখের সামনে দিয়ে দিছি, সাইট ম্যাপটা তার মুখের সামনে দিয়ে দিছি, সে আসলো, আসার পরে আমার সাইট ম্যাপটা দেখলো, দেখার পরে এই সাইট ম্যাপটা এই যে দেখেন আমি পেজ গুলাকে আলাদা করে দিছি এবং পোস্ট এন্ড পেজটা রাখলে আর কিছু লাগে না, ঠিক আছে। এবং এইটা কে জেনারেট করে দেয়? কে জেনারেট করে দেয়?
কে জেনারেট করে দেয়? একটা এসইও প্লাগইন। ইয়োস যেভাবে করে র‍্যাঙ্ক ম্যাথ ওইভাবে করে। তাহলে ক্রলিং এবং ইন্ডেক্সিং জিনিসটা বুঝাইতে পারছি? ক্রলিং এবং ইন্ডেক্সিং জিনিসটা বুঝাইতে পারছি? এখন দেখেন যে ক্রলিং এবং ইন্ডেক্সিং দেখার পরে আমাদের কিন্তু ডান। ইন্ডেক্স করার জন্য কি করতে হবে? রোবটসকে এলাও করতে হবে, সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। হৃদয় ভাই, প্রশ্ন হলো এমন কি কোনো কারণ আছে যে আপনি সবকিছু করার পরেও এই পেজটা ইন্ডেক্স হলো না? এইরকম কি কোনো কারণ আছে? থাকতে পারে না? জানতে হবে না কারণগুলা? কারণগুলা জানতে হবে না? তাহলে আমরা কিছু কারণ জানি যার জন্য গুগল ইন্ডেক্স করে না। প্রথম কারণ হলো নতুন যদি একটা ওয়েবসাইট হয়, ধরেন একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন। ক্রিয়েট করার পরে এখন আপনি এই ওয়েবসাইটটা যে ক্রিয়েট করছেন robots.txt সাইট ম্যাপটাও ক্রিয়েট করলেন, বাট গুগল এখনো নোটিফিকেশন পেল না বা গুগল জানলোই না যে আপনার একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ধরেন আপনার একটা নতুন বাচ্চা হয়েছে, মাঝে মধ্যে আসে না হাততালি দিয়ে টাকা নেওয়ার জন্য, আসে না হাততালি দিয়ে টাকা দেওয়ার জন্য। অনেক সময় কিন্তু তারা জেনে যায় যে বাচ্চা হইছে, অনেক সময় তাদের নোটিফিকেশন পাঠায়, অনেক সময় নোটিফিকেশন পাঠায় না? এক্স্যাক্টলি সেম ভাবেই আপনি একটা খুঁচা দিতে হবে। কোথায় খুঁচা দিবেন? প্রথম দিকে মনে করেন গুগল কিন্তু বলে দিছিল যদি ইন্ডেক্স না হয় তাহলে তুমি গুগল সার্চ কনসোলের কাছে আবেদন করো। তাহলে আমরা কি করব? গুগল সার্চ কনসোল সেট আপ করবো। গুগল সার্চ কনসোলে গিয়ে আমাদের কি করব? সাইট ম্যাপটাকে বলে দিব। সাইট ম্যাপ বলে দিলেই হবে না? আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল দেখে নিব না, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল দেখে নেব, আজকে বুঝে নেই। তাহলে প্রথম জিনিস হলো ইন্ডেক্স না হওয়ার কারণ হতে পারে ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, গুগল ক্রলার এখন পর্যন্ত আসে নাই। তোমার ওয়েবসাইটে গুগল ক্রলার এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, গুগল ক্রলার তোমার ওয়েবসাইটে এখন পর্যন্ত আসে নাই, প্রথম কারণ। এখন এইটার জন্য আপনারা জানেন কি করতে হবে, আমরা নেক্সট ক্লাসে। সেকেন্ড হলো আপনি আপনার ওয়েবসাইটে শুধু কন্টেন্টই পাবলিশ করে গেছেন, ওয়েবসাইটে শুধু কন্টেন্টই পাবলিশ করছেন, আপনি না কোনো ধরনের নেটওয়ার্কিং করছেন না, আপনি শুধু কন্টেন্ট পাবলিশ করছেন। এবং গুগল কিন্তু কোথায় কোথায় ভিজিট করে বলে দিছি, লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে, মনে আছে? গুগল কিন্তু লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। এখন আপনার ওয়েবসাইটে না কোনো ইন্টারনাল লিঙ্ক আছে না কোনো এক্সটার্নাল লিঙ্ক আছে, এইটাও ইন্ডেক্স না হওয়ার একটা কারণ। বুঝাইতে পারছি? যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ইন্টারনাল লিঙ্ক না থাকে, আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের এক্সটার্নাল লিঙ্কও না থাকে, তাহলে কিন্তু ইন্ডেক্সিং এ বাধা আসে। ঠিক আছে, সেকেন্ড হলো আপনি যদি আপনার ওয়েবসাইটের নেভিগেশনটা ঠিক না করেন। নেভিগেশন বুঝেন? নেভিগেশন বুঝেন কেউ? নেভিগেশন মানে বুঝেন? ঠিকানা, ঠিকানা। ধরেন আপনার ওয়েবসাইটে এই যে এই ধরনের হেডার ক্রিয়েট না করেন, এইরকম ভাবে যদি না ক্রিয়েট করেন, তাহলেও কিন্তু গুগল কনফিউশনে পড়ে যায়। কেমন? হেডার যদি না থাকে, হেডার স্ট্রাকচার লোকেশন, ভেরি গুড। 4 নাম্বার রিজন হলো যদি আপনি গুগলকে ব্লক করে রাখেন। এখন যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে ইংলিশে বলতে পারবেন? যদি ইন্টারভিউতে, ভাই আমি প্রিপারেশন নিচ্ছি কারণ জব অপরচুনিটি অনেক বেড়ে গেছে, এসইও তে জব অপরচুনিটি অনেক বেড়ে গেছে, বিশ্বাস করেন। যদি জিজ্ঞেস করে ওয়াই, ক্যান ইউ এক্সপ্লেইন ওয়াই দ্য পেজ আর নট ইন্ডেক্সড, কেন পেজগুলো ইন্ডেক্স হয় না? রিজন নাম্বার 1, if your website is a if your website is brand new, যদি হয়। সেকেন্ড অপশন, if you don't do any internal external link. Third, if you don't have any navigations. Fourth, if you block your robots.txt by a simple code. বুঝাইতে পারছি জিনিসটা? ইন্ডেক্স কেন হয় না? কেন ডকশিটে দিব? ডকশিটে দিলে তো মাখানো ভাত পেয়ে যাবেন, ক্লাস দেখে দেখে নোট করবেন। ঠিক আছে, এতটাও সহজ না জিনিসগুলা, ক্লাস দেখে দেখে নোট করবেন।
আরো একটা জিনিস থাকে, ধরেন কোনো একটা ওয়েব পেজ আগে থেকে ইন্ডেক্স ছিল, যাদের মনে হচ্ছে এসইও তে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, নবিউল, নবীন ভাই, মুমতাহিন ভাই, ঠিক আছে, যদি মনে হয় দেন লিভ দিস সেক্টর, ঠিক আছে, লিভ দিস সেক্টর, ভাই এই সেক্টর আপনাদের জন্য নাই। বিশ্বাস করেন, যারা বলছেন যে ভাই এসইও তে ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন বেড়ে গেছে, ভেবে দেখেন তো কতজন এসইও শিখছে আর কতজন ভালো করে এসইওটা জানে, কতজন এসইও শিখতেছে আর কতজন এসইওটা ভালো করে জানে। আপনি ভাবেন যে আপনার এখন 250 জন স্টুডেন্ট আছেন, আমি যদি দাঁড়া করাই দেই, ইংলিশে ইন্টারভিউ দিতে পারবেন জবের জন্য? আর ইউ ক্যাপাবল? কনফিডেন্ট আছে? দেখেন ঝরতে ঝরতে 19 ব্যাচ শেষ হলো আজকে। আমরা শুরু করছিলাম 370 জন দিয়ে, শেষ করলাম 70 জন দিয়ে, এবং আজকে আমি তাদের 100% কনফার্মেশন দিছি যে এই 70 জন আফটার 6 মান্থস কাজ পাবেন, 6 মাসের মধ্যে কাজ পাবেন। আজকে আপনাদেরও বলে দিব, যারা এই জার্নি শেষ করার পরে 6 মান্থস টিকে থাকবেন না, 100% জব পাবেন। আর যদি জব না পান তাহলে জব দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে, যদি জব না পান তাহলে জব দেওয়ার দায়িত্ব আমার। কেমন? জাস্ট কথা শুনেন, যদি জব না পান আমি আপনাদের জব দিব, দরকার বললে আমার এজেন্সিতে জব দিব আপনাদের, ঠিক আছে, হয় রেফার করে দিব কাউকে, আর না হলে আমি আমার এজেন্সিতে জব দিব, তারপরও শিখেন। ওকে, এখন ইন্ডেক্সিং না হওয়ার আরো একটা রিজন আছে। ধরেন আপনার ওয়েবসাইটকে গুগল কোনো না কোনো সময় পেনাল্টাইজ করলো। পেনাল্টাইজ মানে বুঝেন? গুগল পেনাল্টাইজ মানে বুঝেন? কে কে বুঝেন, কে কে বুঝেন না? গুগল পেনাল্টাইজ মানে হলো গুগল রিফিউজ করে দিল, গুগল ভমিটিং করে দিল আপনার ওয়েবসাইটকে, ঠিক আছে। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে খুব সুন্দর কন্টেন্ট দিতেন, ঠিক আছে, ধরেন খুব সুন্দর কন্টেন্ট দিতেন, এইরকম ভাবে কবিতা কবিতা দিতেন, ঠিক আছে, এরকম ভাবে কবিতা দিতেন যে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের থলে, 30 বছর বিজায় রেখেছে, এরকম দিতেন। তাকে দেখেছিলাম কোন বৃহস্পতিবার, 33 বছর হলো তাকে দেখি না, এইরকম কবিতা পোস্ট করতেন। হঠাৎ করে আপনি এরকম একটা বক্স বানালেন, বক্স বানানোর পরে আপনি এখানে লিখলেন দুষ্ট ভিডিও পেতে চাইলে এখানে ক্লিক করেন, আপনি দুষ্ট ভিডিও লিংক দিয়ে দিলেন। গুগলের ক্রোলার যখন দেখতে পাইলো যে আপনি স্প্যাম করতেছেন, আপনার ওয়েবসাইটটাকে পেনাল্টি করে দিল, কিক মেরে বের করে দিল। বুঝাইতে পারছি গুগল পেনাল্টি কি? মানে আপনি বলছেন এক কথা, করছেন আরেক কথা, ঠিক আছে, গুগলের রুলস রেগুলেশন ব্লক করছেন। গুগলের রুলস রেগুলেশন ব্লক করছেন, বুঝাইতে পারছি? পেনাল্টাইজ। এখন পেনাল্টাইজ করে দিলে কিন্তু ওয়েবসাইট ডি ইন্ডেক্স হয়ে যায়, ঠিক আছে, ডি ইন্ডেক্স হয়ে যায়। আপনি এটাকে কান্নাকাটি করলেও আর ইন্ডেক্স করতে পারবেন না, ঠিক আছে, কান্নাকাটি করলেও ইন্ডেক্স করতে পারবেন না, আপনাকে নতুন করে ইউজ করতে হবে। কেমন? লাস্ট টপিকস, আমাদের ক্রোলিং ইন্ডেক্সিংটা মাথার মধ্যে ঢুকছে তো? ক্রোল কি, ক্রোলার কি, ইন্ডেক্সিং কি, ঠিক আছে, কেন ইন্ডেক্স হয়, কেন ইন্ডেক্স হয় না। লাস্ট একটা জিনিস আমি কোনো ব্যাচে আলোচনা করি নাই, এটাকে বলা হয় ক্রোল বাজেট, ঠিক আছে, ক্রোল বাজেট। ক্রোল বাজেট হলো, ধরেন গুগল আপনার ওয়েবসাইটে আসলো, আপনার ওয়েবসাইটে আসার পরে কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে, ধরেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড, এইরকম একটা সময় নিয়ে আসলো। ক্রোল বাজেট বলতে বোঝায় আপনার এভারেজ নাম্বার অফ পেজ, এভারেজ নাম্বার অফ পেজ আপনার, আপনি বলে দিবেন যে তুমি এসেছিলে, যাওয়ার আগে আমার এতগুলা পেজ তোমাকে দেখে যেতে হবে, ঠিক আছে। আপনি প্রেম করছেন 3 বছর, বিয়ে না করে যেতে দিবেন না, ঠিক আছে, হাতে পায়ে ধরে আটকায় রাখবেন। ট্রোলার আসছে, আপনি একটা ক্রোল বাজেট সেট করে দিলেন যে তুমি আমার এতগুলা পেজ ভিজিট না করে যেতে পারবা না। বুঝাইতে পারছি? ক্রোল বাজেট মানে হলো ফিক্স করে দেওয়া যে আপনার কতগুলা পেজ সে এই কত সময়ের মধ্যে ট্রোল করবে। ফরচুনেটলি ট্রোল বাজেটটা সেট করা হয় 10,000, হাজার হাজার যেগুলোর পেজ আছে, ধরেন 10-12 হাজার পেজ আছে। এখন গুগল বিরক্ত হয়ে যাবে না? তো আপনি ইম্পর্টেন্ট পেজ গুলাকে ক্রোল করান, আপনাদের লাগে না, ঠিক আছে। তবে ক্রোল বাজেটটা তো যদি জিজ্ঞেস করে ইন্টারভিউতে তো বলতে হবে, ক্রোল বাজেটটা বলতে হবে না যে হোয়াট ইজ ক্রোল বাজেট।
ক্রোল বাজেট হলো যে আপনার ওয়েবসাইটে গুগল ক্রোলার কতটুকু সময় দিবে এইটার একটা কি, কেমন? ওকে, আমি একটা হ্যান্ড নোট করছিলাম, কারো দরকার আছে? আমি একটা হ্যান্ড নোট করছিলাম। একটা হ্যান্ড নোট বলতে বুঝেন? আমি আপনাদের টেকনিক্যাল পার্ট গুলো তো দেখাবো, আমি একটা হ্যান্ড নোট করছিলাম। আমি আজকে একটা ছবি দিয়ে দিব আমার হ্যান্ড নোটের, কেমন? জাস্ট আমার লেখা অনেক বাজে, আমি জাস্ট আপনাদের, হয় না অনেক সময় যে এখন থেকে ক্লাসগুলো 1 ঘন্টা দিতে হবে, এবং আমি আগে থেকে একটা ফ্রেম রেখে দিয়েছিলাম, তো আমি হ্যান্ড নোটটা আপনাদের দিয়ে দিব, কেমন? হ্যান্ড নোটটা দিয়ে দিব। আমি এটা বলে দিচ্ছি ক্রোল করতে গুগলকে যত ঘুষ দিতে হয় তাকে ক্রোল বাজেট বলে, এই কথা বলছি। ক্রোল বাজেট বলতে দেখেন কোন জিনিসের কোন মানে বের করবেন, তারপরে আমাকে নিয়ে ট্রোল করবেন আপনারা। ও আচ্ছা, আমি না বললে ওকে। ওকে, এতটুকু বুঝাইতে পারছি। ট্রোলিং, ইন্ডেক্সিং, আমি আপনি আজকে, আমরা আগামীকালকে প্র্যাকটিক্যাল দেখবো। এখন আপনারা বলেন, যদি ট্রোলিং এবং ইন্ডেক্সিং নিয়ে কেউ আপনাকে ইন্টারভিউ নিতে চায়, তাহলে আপনি দিতে পারবেন? ইন্টারভিউ দিতে পারবেন ট্রোলিং এবং ইন্ডেক্সিং নিয়ে? যদি কোয়েশ্চেন করি, আমি আমি 4-5টা কোয়েশ্চেন করি, আমি 4-5টা কোয়েশ্চেন করি। প্রথম কোয়েশ্চেন হলো, বলেন তো ক্যাফিন কি? ক্যাফিন কি? ক্যাফিন কি? ক্যাফিন, ক্যাফিন কি বলেন? ওকে, ক্যাফিন হলো একটা ডাটাবেস, ঠিক আছে? এই ডাটাবেস বলতে বোঝায় যখন একটা রোবট এসে ক্রোল করে ডাটাবেসটা নিয়ে যায়, এই ডাটাবেসটাকেই বলা হয় ক্যাফিন, কেমন? গুগলের রোবটকে কি বলে কেউ জানেন? গুগলের রোবটকে কি বলে জানেন? ভেরি গুড, ক্রোলার বলে। স্পাইডারও বলা হয়, ক্রোলারও বলা হয়, স্পাইডারও বলা হয়। আচ্ছা, আজকের ক্লাসটা ভালো লাগছে? আজকের ক্লাসটা ভালো লাগছে আপনাদের? না আমি ওই যে রুট ফাইলে কিভাবে, আগে কি হইতো জানেন, যে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য দেখাইতাম, বাট আর কতদিন ভাই, আর কতদিন, আমি হয়তো বা সত্যি কথা বলতেছি, আমি ভাই মানে মেন্টালি সিক হয়ে গেছে। আমার ডক্টর কি বলছে জানেন? আমার একদিন পুরো রেস্ট দরকার, আমার পুরো একদিন রেস্ট দরকার। এবং আমার এই 25 এইজ, আমার বয়স 30 হয়ে গেছে অলরেডি, কেমন? রেস্ট তো নাই। আমি লাস্ট কবে ডিপ স্লিপ নিছে আমি ভুলে গেছি, ডিপ স্লিপ নিছে আমি ভুলে গেছি। আমি হয়তো বা আর কোনো ব্যাচ নিব না, আমি হয়তোবা আমার ফ্রিল্যান্সিংটাও ধাপে ধাপে আস্তে আস্তে কমাই নিব। আমি একটা বড় প্ল্যান নিয়ে আগাচ্ছি। আমার গোল হলো 2025-এর আগে আমার জন্য 500 এমপ্লয়ি কাজ করবে, শুধুমাত্র এসিওর জন্য। যারা বলছেন এসিও তে ফিউচার নাই, ইয়া হাবিবি কাম টু ইউকে। যারা বলেন এসিও তে ফিউচার নাই, ইয়া হাবিবি কাম টু ইউকে। ওকে, আমার একটা ক্লায়েন্ট দিছে, আই হ্যাভ টু পিক আপ দ্য কল। ওকে, জাস্ট আই হ্যাভ টু পিক আপ দ্য কল। ইনশাল্লাহ আমরা আগামীকাল কথা বলবো। Hey Lakshita, can you hear me? Right. Yes, I can hear you. Can you hear me? Yes, I can. I just complete the Google Tag Manager. When you get time, just logged in. Okay. All right. Okay. Thank you for that. I'll just share that ahead with the client. So I just had to ask you that how can we for let the Google tag that you created for those